মাহবুবের নিতু লেখিকা ত্রিধানিকা পর্ব 6। সেই চিঠি পড়ে নিতু অঝরে কাঁদল। জবাব লিখতে বসে শত কাগজ দুমড়ে মুচড়ে ঝুড়ি ভর্তি করলো, তাও লেখা এগোলো না। কি করে এগোই? যে মানুষ নিজের ভালোবাসার হবু বউ নিয়ে এত সিরিয়াস, তাকে কী বা আর লেখা যায়? মাহবুবের মতো সেও যদি তার ভালোবাসার কথা লিখতে পারত। লিখবে না ভেবেও শেষ পর্যন্ত নিতু একটা চিঠি লিখে ফেলল। মাহবুব ভাই, এই পৃথিবীতে আপনার একারই ভালোবাসার মানুষ আছে তা কিন্তু নয়, আমারও আছে। কিন্তু কথা হলো কি, আমি ঢোল পেটাই না। তাও আপনি যখন নিজের হবু বউ নিয়ে এত লিখলেন, তাই আমিও একটু লিখছি। আমি যাকে ভালোবাসি সে বিমান বাহিনীতে চাকরি করে। উচ্চতা 5 ফিট 11, উজ্জ্বল শ্যামলা রঙের মিষ্টি গড়নের সুদর্শন। যদিও আমার কাছে মনে হয় গায়ের রং ধূপ ফর্সা, হাসলে চোখটা হাসে বেশি। কথা বলে অত্যন্ত চমৎকার করে। এমনিতে সাধারণ মেজাজের মানুষ, কিন্তু রেগে গেলে চেনাই যায় না। গোয়ার তুমি করা কোনো পেশা হলে ওই পেশায় সে সর্বোচ্চ পদ এবং বেতনধারী কর্মচারী হতো। আমি তাকে পাগলের মতো ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। ইতি, প্রেমিককে অনেক ভালোবেসেও একদম চুপ করে থাকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একনিষ্ঠ প্রেমিকা নিশান্তিকা চৌধুরী নিতু। বিশেষ দ্রষ্টব্য, আর চিঠি লিখব না মাহবুব ভাই, ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত। তবে চিঠিতে বিমান বাহিনী কথাটা নিতু বেশ ভালো করে কেটে দিল, যাতে বোঝা না যায়। মাহবুব এই চিঠির কোনো জবাব দিলে না। নিতু অপেক্ষা ছেড়ে দিল। ওই যে বলে না, অভিমানেরও ধৈর্য শেষ হয়ে গেছে নিতুর তখন। বাকি রয়েছে শুধু নির্লিপ্ততা। মন বলো, শরীর বলো, ভাবনা বলো, সব থেমে গেছে একেবারে। আর কত? এত যুদ্ধ তো চালিয়ে যাওয়া যায় না। এর বেশ কিছুদিন পরের কথা। এক সকালে এই 11টা বাজে, নিতু এমনি ক্যাম্পাসে বসে আছে। 12টা থেকে পরের ক্লাস। সেই বিরতিতে একা একা মাঠে বসে গুনগুন করছে। ঠিক এই সময়ে বড় চাচা বড় চাচি তার সামনে এসে হাজির, সঙ্গে আর একটা মানুষ, মাহবুব ভাই। নিতু প্রথমে ভাবলো এটা তার হ্যালোসিনেশন, পরে ভালো করে খেয়াল করলো মাহবুব ভাই তো। কালো জ্যাকেট পরনে, ধূসর জিন্স, চোখে সানগ্লাস, কানে হেডফোন, মাথায় হ্যাট, পিঠের ব্যাগটা এক হাতে ধরা, অন্য হাত প্যান্টের পকেটে। নিঃশব্দে অন্যদিকে তাকিয়ে আছে। নিতু মনে মনে বলল, ধুত, এটা তো তার কল্পনার ঝাঁকড়া চুলের মাহবুব ভাই। বাস্তবে মাহবুব ভাইয়ের তো ছোট ছোট চুল। নিতুর অবিশ্বাসকে স্তব্ধ করে দিয়ে বড় চাচি কথা বললেন। নিতু মামনি, কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? নিতু সোজা বসা থেকে দাঁড়িয়ে পড়ল। স্পষ্ট টের পেল তার পা দুটো অবশ লাগছে আর বুকটা ভার ভার। সে কি হার্ট ফেল করবে? কার্ডিয়াক অ্যারেস্ট কি এমন করেই হয় বুঝি? বেশ কয়েকবার চেষ্টা করেও সে কথা বলতে পারল না। যদিও বা কথা বলবো, গলা দিয়ে কোনো রা বেরোলো না। এটা সত্যিই তো, তার সামনেই তো। নিতু ও আল্লাহ বলে চিৎকার দিয়ে বড় চাচিকে জড়িয়ে ধরল। পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে নিয়ে কোনো রকম তোতলাতে তোতলাতে বলল, একদমই বিশ্বাস হচ্ছে না চাচি। বড় চাচা তো নিতুর মাথায় হাত বোলাতে গিয়ে কেঁদেই ফেললেন প্রায়। আমাদের সোনা মেয়েটা বিদেশ ভুইয়ে কীরকম নিঃসঙ্গ পড়ে আছে। আমাদের জাদু মেয়েটা এই ভিনদেশিদের মধ্যে কি করে থাকছে? আহারে, কতদিন পর দেখলাম, এত শুকিয়ে গেছে। ইস! নিতু নিজেও আনন্দে কেঁদে ফেলল। কে বলে স্বপ্ন সত্যি হয় না? নিতুর তো এক্ষুনি হলো। শুধু মাহবুব ভাই নিতুর সঙ্গে একটাও কথা বললেন না। কাকে যেন ফোন করায় খুব ব্যস্ত হয়ে পড়লেন। নিতু যেচে পড়ে কথা বলতে গেল না। কে জানে কখন মানুষটা কোন কথা বেফাঁস বলে দেয়। তবে বড় চাচা বড় চাচির সঙ্গে মাহবুব ভাই কেন এসেছেন? কেন? আচ্ছা, এমন তো নয় মাহবুব ভাই বড় চাচা বড় চাচিকে নিয়ে নিতুর বিচার করতে এসেছেন। নিতু সঙ্গে সঙ্গে নিজের শার্টের কলারটা ঠিক করে ঢোক গিলল। বড় চাচি বোধহয় নিতুর নার্ভাসনেসটা বুঝতে পারলেন, চট করে সেটা সামাল দিলেন। মাহবুবের এখানে এক বন্ধু আছে, ও বন্ধুর কাছে কাজে এসেছে। আমরাও ঠিক করলাম তোমাকে দেখতে আসব। ব্যাস, একসঙ্গে এলাম তাই। ছেলেটা এলো বলে আমাদের জন্য আসাটা সহজ হলো। নিতু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও চাচি, আপনি কিন্তু আমাকে অন্য একটা কথা দিয়েছিলেন। বড় চাচি আবার জড়িয়ে ধরলেন নিতুকে, ফিসফিস করে বললেন, কথার খেলাপ কিন্তু করিনি মামনি। আমরা এলাম আমাদের মতো করে। মাহবুব নিজের কাজে এসেছে এখানে। তাছাড়া ও তো আমাদের নিজের ছেলের মতোই।
নিতু অসহায় স্বরে বলল, তারপরও চাচি, আমি কিন্তু বলেছিলাম কাউকে না। বড় চাচি প্রসঙ্গ ঘুরিয়ে দিলেন, আমরা তো এখানে তোমার কাছে বেড়াতে এসেছি নিতু, তুমি এমন মুখ ভার করে থাকলে চলে যাব কিন্তু। নিতু বিষণ্ণ কণ্ঠে বলল, আমি কত খুশি হয়েছি এটা কোনোভাবেই বোঝাতে পারবো না বড় চাচি। বড় চাচি হাসলেন, তবে আমরা এতগুলো মানুষ তো আর তোমার ওখানে থাকতে পারবো না, বরং তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে আমরা যেখানে থাকছি সেখানে শিফট করতে চলে এসো। আগামী 6 দিনের জন্য তুমি আমাদের গাইড। আমি গাইড? তুমি এখানে আমাদের গাইডই তো, তাড়াতাড়ি চলো, তোমার ব্যাগপত্র নিয়ে নিই। আমরা কিন্তু পুরো সপ্তাহটাই থাকবো, যা যা ঘুরে দেখার আছে সব দেখব। তোমার বড় চাচা তো কোনোদিন আমায় কোথাও নিয়ে গেলেন না, ভাগ্যিস তুমি এখানে পড়তে এসেছিলে, তাই সুযোগ হলো। এর মধ্যেই মাহবুব ভাই বড় চাচাকে বললেন, সামনের রোডের পরের রোডেই তার বন্ধু অপেক্ষা করছে, তিনি বন্ধুর সঙ্গে দেখা করে সন্ধ্যায় হোটেলে ফিরবেন। বড় চাচি খুব করে মানা করলেন, আমরা মাত্র এলাম মাহবুব, আজ একটু রেস্ট নাও, কাল দেখা করো, অথবা তুমি যাওয়ার কি দরকার, তোমার বন্ধুকে আসতে বলে দাও। মাহবুব ভাই শুনলেন না, চাচিদের ব্যাগ ট্যাগ সহ ট্যাক্সিতে তুলে দিয়ে তিনি হুটহাট তাড়াহুড়ো করে চলে গেলেন। নিতুর সঙ্গে একটা কথাও বললেন না, একটাও না। সেই প্রথম নিতুর মনে হলো মাহবুব ভাইয়ের চুপ করে থাকাটা মাহবুব ভাইয়ের কাটা কাটা কথার থেকেও বেশি যন্ত্রণার। এই নির্দয় অসুর মানুষটাকে চুপ করে থাকা একদম মানায় না, একদমই না। তার চেয়ে ধারালো কথা বলে নিতুকে ফালাফালা করে দিক না মানুষটা। এভাবে চুপ করে থেকে কেন প্রাণ নিচ্ছে, কেন ভেতরের জীবনটাকে শুষে নিচ্ছে? হোটেলে 3টে ঘর নেওয়া হলো। বড় চাচা বড় চাচির পাশের ঘরটাই নিতুর, মাহবুব ভাইয়ের ঘর 2টো ঘর পড়ে। নিতুর মনে হলো এটা আরেকটা শাস্তি তার জন্য। কেন এত দূরে সরছে মানুষটা, কেন? পাশে থেকে তার অবহেলা পেতেও নিতুর এত ছন্নছাড়া লাগেনি নিজেকে। এখন এই নীরব ভদ্রতা, এই পাশাপাশি দূরত্ব তো নেওয়াই যাচ্ছে না। এতদিনকার অভিমানের শক্ত হওয়া মনটা তো আর পারছে না। লাঞ্চের পর বড় চাচা আর বড় চাচি কোথাও বেরোলেন না, হোটেলেই থাকলেন। নিতু এর মধ্যে বাসায় গিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এলো। মাহবুব ফিরল সন্ধ্যারও অনেক পরে, নিতুর সঙ্গে অবশ্য দেখা হয়নি। বড় চাচি বললেন, ফিরেই নাকি ঘুম দিয়েছেন। ডিনারে বেরোবার সময় নিতু মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে নীল জামা হাতে নিল, পরবে না করেও পরল। নীল টিপ দিল, চোখে কাজল দিল, মিলিয়ে কানের ঝুমকা পরল, কয়েক গাছি নীল চুড়িও পরল। এবং অনেক দিন পর তার মনে হলো মাহবুব ভাইকে ছেড়ে দেওয়ার যে নিষ্ফল চেষ্টা সে মনের ভেতরে পুষছিল, সেটা পুরোদমেই বৃথা গেছে। ভালোবাসার যুদ্ধ আর জেদ নামক এই অসুখটি ঠিক তেমনি অক্ষতভাবে তার ভেতরে রয়েই গেছে। সেই গাঢ় বিষণ্ণতা, সেই জলজলে অভিমান, সেই ভেতর পোড়ানো জলজলে আগুন, এই সবটা তো শুধু ভালোবাসা চেয়ে না পাবারই প্রতিবাদ। সেই অল্প বয়সী প্রতিবাদ, আমি আপনার কথার ধার ধারি না, আপনাকে ভালোবাসি না, বুঝিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা তার ভেতরে জোরালোভাবেই রয়ে গেছে। বড় চাচি নিতুকে দেখেই জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে বললেন, ভাগ্যিস হেমা মালিনী এখনো বুড়ো হয়ে গেছে, নয়তো এই নীল জামায় আমাদের নিতুকে দেখে কেঁদে কেটে মুভি করাই ছেড়ে দিতেন। নিতুর ভীষণ ভালো লাগলো এতে, মাথা নিচু করে নরম স্বরে বলল, অনেকদিন বাঙালি পোশাক পরা হয় না, আপনাদের দেখে নিজের দেশ মনে হলো, তাই। আমরা চলে গেলে খবরদার আর এমন সাজবে না, কতজন মাথা খাড়া হয়ে বাংলাদেশে চলে আসবে কে জানে। নীল জামাই নিতুর তো একজনই কেটে কুটে আর বিলানো যাবে না। মাহবুবকে অনেকক্ষণ ডাকাডাকি করে তুলতে হলো। মাহবুব ঘুম ঘুম চোখেই খেতে এলেন। পরনে উল্টো জ্যাকেট, সঙ্গে কালো শর্টস, মাথায় শ্যাডো ক্যাপ, পায়ে কটকটে হলুদ রঙের কেটস। নিতু মনে মনে তখন দোয়া দরুদ পড়ছে। নিজেকে সামলানো যে কি কষ্টের তখন। সামনে তার অভিমানের ভালোবাসা, পৃথিবীর সবথেকে সুন্দর ছেলেটা, হয়তোবা এই পৃথিবীর নয়, অন্য পৃথিবী থেকে ভুল করে চলে আসা ভারী চোখ জোড়ানো রাজপুত্রটা। নিতুর অনেক হিসাব করে বাদ দেওয়া নিষ্ঠুর ভারী মিষ্টি ছেলেটা। অথচ কি শক্ত নীরবতা, কি গাঢ় উঁচু দেয়াল দুজনের মধ্যে। এই দেওয়াল কবে কখন তৈরি হলো তা কি দুজনে জানে, নাকি শুধু নিতুই এমনটা ভাবছে? মাহবুব হয়তো কোনোদিনই ওভাবে তাকায়নি। এই যে এখানে এদেশে এলো, কেন এলো? সত্যিই সেই বন্ধুর কাছে? এমন তো নয় নিতুর অনুপস্থিতি তাকে কাবু করেছে, ভেঙে চুরে একাকার করে দিয়েছে। হোক কাবু, হোক নিঃশেষ, তাও নিতু আর ভালোবাসবে না, কখনোই না। ডিনারে বড় চাচি বেশ
উৎসাহী ভঙ্গিতে বিভিন্ন খাবার টেস্ট করলেন। মাহবুব এক গাদা গরুর গোস্ত দিয়ে ঘাপস ঘুপুস করে ভাত খেলো। নিতু এক পিস কেক নিয়ে কোনো রকমে অর্ধেকটা খেলো। ডিনারের সময় মাহবুব ভাই বেশ স্বাভাবিকভাবে কথা বলল নিতুর সঙ্গে, সেই অনেক দিন আগের মতোই। তুই কি এখানে এসে এসব মিষ্টিই খাস? ভাতের মায়া ছাড়লি কি করে? আমি তো বেহেস্তে গেলেও বলবো ভাত ছাই, আলু পোড়া আর মরিচ ভাত। কেক খেয়ে খেয়ে তো কেকের মতো গায়ের রং হয়ে গেছে তোর। বড় চাচি হেসে ফেললেন। নিতু অবশ্য কেকের মতোই হয়ে গেছে, চিজি আর ক্রিমি। মাহবুব নাইফটা বাড়িয়ে বলল, দেখি হাতটা বাড়াতো দেখি নিতু, তোকে এক পিস কেটে দেখি। হয়তো রক্ত মাংসের আর নয়ই তুই, শরীরটাই বোধহয় কেক কেক হয়ে গেছে। মাহবুব সত্যি সত্যি নিতুর দিকে ছুরি বাড়ালো। নিতু চমকে গিয়েও স্বাভাবিক হাসলো। মনে মনে বলল, আপনি বা আপনার কোনো কথা আমি আর গায়ে মাখবো না মাহবুব ভাই। দেখুন না, এই আপনি ছাড়া আমি কত ভালো আছি। আমার চোখের কালি কমেছে, মুখের কমলতা বেড়েছে, চুল লম্বা হয়েছে এবং এই আপনার অপছন্দের রং পরেও দিব্যি হেমা মালিনীকে টেক্কা দিচ্ছি। আমার গাল দুটো এত বেশি ফোলা ফোলা না হলে আমি নিশ্চিত আজ কোনো সিরিয়ালের লিড হয়ে যেতাম। বড় চাচাও বেশ জমিয়ে গল্প করলেন। এই যেমন নিতুর লাগানো নাইট কুইনে একসঙ্গে 4টা ফুল ফুটেছে। বড় চাচার পাখিটা এখন স্পষ্ট নিতু ডাকতে পারে। অফিসের বারান্দায় তিনি একটা চমৎকার বাগান করেছেন, সেখানে নাকি ডালিয়ায় আছে 3 রকমের। বাবার পোষা বিড়ালটা 3টে ছানা দিয়েছে, একটা তো একদম বাদামি রঙের। নিতু চলে আসার পর বাবা নাকি নিতুর ঘরটা আবার রং করিয়েছেন। বারান্দায় বসার জন্য চমৎকার একটা বেতের সোফা পেতে সেট করেছেন, আর নিতুর পছন্দের সব ফুলের টবও সাজিয়েছেন। আর বড় চাচি, মা বাবা কেন এলেন না? তারা কেমন আছেন? নিতুর জন্য মায়ের বোনা নীল সোয়েটারে নিতু লিখতে গিয়ে কি ঝামেলাই না বেঁধেছিল। সোয়েটারটার এখন উল্টো করে নিতু লেখা। সেই গল্প বলে বলে অস্থির হয়ে পড়লেন। শুধু নিতুই নিজের কোনো গল্প করতে পারল না। কথা যেন গলা ব্যথা করে আটকে আসছিল তার। বারবার নিজের পড়ে যাওয়া ওড়নাটা গলায় টেনে নিতু নিজেকে স্বাভাবিক রাখবার আপ্রাণ চেষ্টা করছিল। বারবার মনকে বোঝাচ্ছিল এই মানুষটাকে সে আর চায় না ভালোবাসতে, আর না। সামনের মানুষটা যেমন আগাগোড়া নির্লিপ্ত, সেও তেমন নির্লিপ্ত হয়ে যাবে। ডিনারের পর বড় চাচা বললেন তিনি বড় চাচিকে নিয়ে এই পাশে একটু হেঁটে আসবেন। রাতের ভিনদেশ কেমন হয় দেখতে চান। নিতুদের ওখানে রেখেই বেরোলেন। ওনারা বেরিয়ে যেতেই মাহবুব হাই তুলতে তুলতে বলল, আমার এত মাথা ধরে আছে, 1 কাপ চা বলতো নিতু। নিতু একবার বলতে চাইলো, আপনার চা আপনি অর্ডার করুন। পরে মনে হলো থাক, কথা বাড়িয়ে লাভ কি, নিজের হাতেই তো কথার ইতি টেনেছে সে। নিতু ওয়েটারকে ডেকে চায়ের অর্ডার দিল। সে কি বসে থাকবে নাকি একা একাই হোটেলে চলে যাবে? মাহবুব ভাই সমানে ফোনে কিছু একটা টাইপ করছেন, ফাঁকে ফাঁকে বেশ আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছেন। নিতু আশপাশে তাকালো। সামনে 2টো টেবিল পরে একটা কাপল বসে আছে। তাদের বোধহয় আজ কোনো বিশেষ দিন। সামনে বিশাল সাইজের একটা কেক নিয়ে দুজনেই ঘন ঘন ঘড়ি দেখছে। নিতু মনে মনে বলল, হায় রে প্রেম রে, আর আমার অবস্থা দেখো হে পৃথিবী। প্রেম বিসর্জন দিয়েও কেমন প্রেমিক সামনে নিয়ে নির্লিপ্ত তার অগ্নি পরীক্ষা দিচ্ছি। এতগুলো দিন পর মানুষটার সঙ্গে দেখা, অথচ আমরা কেউ কাউকে একবারও জিজ্ঞেস করিনি কেমন আছি আমরা। সাধারণ কাজিন সম্পর্কটাও প্রথমের ঝালে শেষ। চা শেষ করে মোবাইল ফোনটা শর্টসের পকেটে ঢুকিয়ে মাহবুব জ্যাকেটটা খুলে ভাসফিট করে পরল। মাথা থেকে শ্যাডো ক্যাপটা খুলে টেবিলে রাখলো। চুলগুলো এলোমেলো আঙুল ঝুলিয়ে নিয়ে নিতুর দিকে বড় বড় চোখে তাকালো। নিতুর মনে হলো অনেক অনেক যুগ পরে বুঝি তার চোখের তৃষ্ণা মিটল। এই চাহনি, এই মিষ্টিমুখ, এই নরম আলোর আভা কত বছরের তোলা আরাম হয়েছিল তার। আজ চোখে নামলো, মনে নামলো, শরীরে নামলো। আচ্ছা, মাহবুব ভাই কি পারে না এক ঝটকায় নিতুকে বুকের মধ্যে টেনে নিতে? নিতুর চোখের ভাষা কি এতই অবদ্ধ? মুখাবয়বে ফুটে ওঠা কামনা কি এতই অস্পষ্ট? মাহবুব নীরবতা ভাঙলেন। এদেশের কতজনের মাথা খেলি বলতো? গুনেছিস তো নাকি সময় পাসনি? যেরকম দেখতে হয়েছিস, যে ভালো করে তাকাবে সেই তো মরবে রে। অবশ্য তার জন্য কেউ মরে গেলেই বা কি? তুই তো হচ্ছিস একটা শুকনো কাঠ, যার কাজ হলো শুধু দাও দাও করে আগুন জ্বালানো। মাহবুবের কণ্ঠে কি যেন একটা অভিমানী ঝাঁজ ছিল। নীতি মুহূর্তেই বিষণ্ণ হয়ে পড়ল। তার ইচ্ছে করলো সে ঝট করে জড়িয়ে ধরে মাহবুবকে, বলে ফেলে, আমি মোটেও শুকনো কাঠ নই মাহবুব ভাই, আমি আপনাকে খুব ভালোবাসি।
এত অভিমান, এত যুদ্ধ আর নিতে পারছি না আমি। কি হয় এই জন্মে আপনি আমাকে ভালোবেসে ফেললে? কি হয় আমাকে কাছে টানলে?